আগের স্বৈরাচারী সরকারের ফেলে যাওয়া জঞ্জাল পরিষ্কার করাতে যে সময় ব্যয় হচ্ছে, তাতে করে নতুন নির্বাচনের সময়সীমা একটু পিছিয়ে যাওয়াটাই একটা স্বাভাবিক। এটা সবাইকে বুঝতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, আপনারা সরকারকে ডিকটেট করবেন না। তত্ত্বাবধায়ক সরকার যদি হয় একটি বকাঝকা খাওয়ার সরকার, তাহলে সেই কোনো ব্যক্তি, কোনো সম্মানী ব্যক্তি ভবিষ্যতে আর তত্ত্বাবধায়ক সরকারে যাবে না। কারণ তাদেরকে যদি প্রতিদিন গালমন্দ শুনতে হয়, তাহলে আমার মনে হয় যে সে সরকার কাজ করবে না। আমি মনে করি যে ছাত্রদের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান, বিশ্বনন্দিত গণ অভ্যুত্থানকে আমাদের একটি জাতীয় ঘোষণাপত্রের মধ্য দিয়ে এর একটা আইনি আচ্ছাদন প্রয়োজন। কারণ আমরা বিপ্লবের পরে, এই গণ অভ্যুত্থানের পরে যে সরকার পেয়েছি, সেই সরকারের জন্য কিন্তু কোনো লিগ্যাল ইনস্ট্রুমেন্ট নাই, কোনো লিগ্যাল ইনস্ট্রুমেন্ট নাই। সংবিধান সিদ্ধ 106 অনুচ্ছেদ অনুযায়ী ঠিক আছে, কিন্তু এই সরকারের আগমন, এই সরকারের কার্যক্রম সব কিছু মিলিয়ে একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট প্রয়োজন। আমি মনে করি ছাত্ররা যেই ঘোষণাপত্র কথা বলছে সেটা হতে পারে এই সরকারের জন্য একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট। ইতিপূর্বে গণঅভ্যুত্থানগুলোর লিগ্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, 3 জোটের রূপরেখা ছিল, 71-এর মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল, 75-এর 7ই নভেম্বরের যেই জাতীয় বিপ্লব হয়েছিল, তারপরে আমরা সংবিধানের পরিবর্তনের মধ্য দিয়ে সেই চেতনার প্রতিফলন দেখেছি। অতএব আগামীকালকে যে আলোচনা হবার কথা রয়েছে, আমরা মনে করি ছাত্র নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা একটা ঐক্যের অবস্থানে পৌঁছবেন এবং এই ঘোষণাপত্র জারির উদ্যোগকে রাজনৈতিক দলগুলো সমর্থন জানাবেন। এর ভেতরের কন্টেন্ট নিয়ে কারো কোনো বক্তব্য থাকলে সেগুলো আলোচনার মাধ্যমেই এটা নিরসন করা যায়। জাতীয় ঐক্য মানে শুধুমাত্র দুর্গাপূজার সময় হিন্দুদের রক্ষা করার জন্য জাতীয় ঐক্য হলেই হবে না, রাষ্ট্রের সার্বিক বিষয়ে কিন্তু জাতীয় ঐক্য হতে হবে। আমরা আজকে যেই ধরনের ক্রাইসিসের মধ্যে পড়েছি, এই ক্রাইসিসে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। জাতীয় ঐক্য বজায় রাখা মানে রাজনৈতিক দলগুলোর এজেন্ডাই প্রধান হবে, আর কারো এজেন্ডা সামনে আসবে না, এটা আমি মনে করি না। বন্ধুগণ, আমরা যে লিগ্যাল ইনস্ট্রুমেন্টের কথা বলছি, এই লিগ্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমরা প্রথমে শুনলাম যে এই সরকার একটা অধ্যাদেশ জারি করবে, যে অধ্যাদেশের মধ্যে এই সরকারের ক্ষমতা গ্রহণ কার্যক্রম এগুলো উল্লেখ থাকবে, কিন্তু সেই অধ্যাদেশটি কিন্তু আজও জারি করা হয়নি। অতএব এই অধ্যাদেশের মধ্যে এই লিগ্যাল ইনস্ট্রুমেন্ট সব কিছু মিলিয়েই কিন্তু একটা দালিলিক ঘোষণা, সংবিধান সম্মত একটা দালিলিক ঘোষণা অত্যন্ত প্রয়োজন। যেমন 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা সংসদ ভাঙ্গার, কিন্তু 90 দিনের মধ্যে তো নির্বাচন হয়নি, তাহলে সেটাকে আপনি কাভার করবেন কিভাবে? আপনারা তো সেই কথা কিছু বলছেন না। অতএব 90 দিন নয় না, কতদিন পরে হবে সেটা সংবিধানে আছে, কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে এই অভ্যুত্থানের কারণে যেই সরকার এসছে, সেই সরকারের পক্ষে আগের স্বৈরাচারী সরকারের ফেলে যাওয়া জঞ্জাল পরিষ্কার করাতে যে সময় ব্যয় হচ্ছে, তাতে করে নতুন নির্বাচনের সময়সীমা একটু পিছিয়ে যাওয়াটাই একটা স্বাভাবিক। এটা সবাইকে বুঝতে হবে। কারণ নির্বাচিত সরকার এলেই যে সব জঞ্জাল পরিষ্কার করে ফেলতে পারবে, এটা আমি মনে করি না। বন্ধুগণ, আমি জাতীয় ঐক্যের অবস্থান সম্পর্কে আরেকটু কথা বলে আমি শেষ করতে চাই। আগামীকাল, আজকে অনেকগুলো কমিশন রিপোর্ট দেবে। এই রিপোর্টগুলোর পরিপ্রেক্ষিতেও কিন্তু আমাদের রাজনৈতিক দলের সঙ্গে অভ্যুত্থানকারীদের একটা মতের বিভাজন সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। সেই আশঙ্কা আমি মনে করি যে জাতির মধ্যে এই আশঙ্কাটা অত্যন্ত দূর করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, আপনারা সরকারকে ডিকটেট করবেন না। আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান, তত্ত্বাবধায়ক সরকার যদি হয় একটি বকাঝকা খাওয়ার সরকার, তাহলে সেই কোনো ব্যক্তি, কোনো সম্মানী ব্যক্তি ভবিষ্যতে আর তত্ত্বাবধায়ক সরকারে যাবে না। কারণ তাদেরকে যদি প্রতিদিন গালমন্দ শুনতে হয়, তাহলে আমার মনে হয় যে সে সরকার কাজ করবে না। শুধুমাত্র নির্বাচনের জন্য একটি সরকার আসে না, প্রতিদিন ডে টু ডে অ্যাফেয়ার্স পরিচালনা করার জন্য আসে। বর্তমান সরকার একটা জিনিস ভুল করছে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তারা নিজেরাই মনে করছে তারাই একাই সব কিছু করে ফেলতে পারবে, কিন্তু তারা করতে পারছে না। দ্রব্যমূল্যের স্ফীতি আজকে একটি জাতীয় দুর্যোগ, সেই দুর্যোগকে তারা সামাল দিতে পারছে না। কেন? তারা জাতীয় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চায় না। রাজনৈতিক দলগুলোকেও তো বলতে হবে যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। কারণ আজকে মাঠ পর্যায়ের যে নতুন সিন্ডিকেট, আজকের যেই ডিসি এসপি, তারা সবই এক মতের অথবা দুই মতের, কেউ কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। সেনাবাহিনীও মাঠে আছে, কিন্তু জরুরি কিছু না হলে তারা ব্যবস্থা নেয় না। অতএব
আমাদের এই জাতীয় দুর্যোগ থেকে উদ্ধার করতে হলে, দ্রব্যমূল্যের হাত থেকে বাঁচাতে এবং দেশের বাইরের থেকে যে হুমকি আছে সেগুলো থেকে বাঁচাতে আমাদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে এটা তাদের সরকার, শুধু সমর্থন নয়, সক্রিয় সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে চাই। সবাইকে ধন্যবাদ। হয়ে গেছে, মনে রাখবেন কথাটা, এই ছায়ের সাথে যুদ্ধ করতে হচ্ছে প্রতি মুহূর্তে। এর আগে 14 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশন, পার্শ্ববর্তী রাষ্ট্র বলেছে যে আমরা তোমাদের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে চাই না। তো এখন ওই দেশের সেনাপ্রধান কেমন করে বলেন নির্বাচনটা হয়ে গেলেই সবকিছু সমাধান হয়ে যাবে? এটা কি আমার বুঝতে রকেট সায়েন্স লাগবে? প্রতি মুহূর্তে এই নারী নক্ষত্র নিয়ে বাংলাদেশে যেভাবে খেলাধুলা হচ্ছে, অশান্ত করার জন্য যে খেলাধুলা হচ্ছে, সীমান্তে এখনো কিলিং হচ্ছে, পৃথিবীর কোথাও আমাদের মানচিত্রে যেরকম কিলিং হয় এটা পৃথিবীর কোথাও হয় না। নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়, এটা প্রতিবাদ জানায়। আমাদের একটাই সংস্কার দরকার, জানেন, বাংলাদেশের মানচিত্রের আসমান জমির সংস্কার। গত 15 বছরের ঘটে যাওয়ার সমস্ত কিছু সংস্কার দরকার। বিচার না করে কখনো পরবর্তী নির্বাচন যাওয়া উচিত হবে না। আমার এই একটাই অনুরোধ থাকলো, আর একটা অনুরোধ রাখবো, সেটা হলো এই গত 15 বছরে কত চুক্তি হয়ে গেছে না পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে। আমাদের বলছেন না আমাদের পলায় যাওয়া প্রধানমন্ত্রী, আমরা যা দিয়েছি এটা ভারত কোনোদিন ঋণ শোধ করতে পারবে না। আমরা জানতে চাই, এখন তো আমরা জানতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। সুন্দর, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক পর্যালোচনা করে দেখেছি, আমাদের এই মুহূর্তে দরকার একটি নতুন এবং পুরাতনের সমন্বয়, এবং এই সমন্বয়ের সাথে সাথে আমাদের দরকার একটি জাতীয় ঐক্য। আমরা এইখানে শুধু শুধু আমাদেরকে অনেক পুরনো দিনের কথা আমরা ফিরিয়ে এনে আমরা সেটাকে একটি বাস্তবতা, সেটাকে আমরা একটা অভিজ্ঞতা মনে করে নিয়ে আমরা নতুনের দিকে এগোতে চাই। আমরা এখন কোনো বিরোধ চাই না, আমরা চাই ঐক্য। আমরা এক বাক্যে সবাই বলতে চাই বিরোধ নয়, ঐক্য, এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে জাতীয় ঐক্যের মাধ্যমে এবং নতুন এবং পুরাতনের সমন্বয়ের মাধ্যমে। তাই আমরা এই শপথটা নিতে পারি যে বিরোধ নয়, ঐক্য নিয়ে আমরা আগামী দিনে আমরা রাষ্ট্র গঠন করতে চাই এবং বাংলার মানুষের স্বস্তি আনতে চাই। সবাইকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে।
এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।